জয়েন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুপ্লাস একাডেমি। আমি দেবব্রত, তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের যে ওয়াইসিটির পলিটি সেকশনের যে ক্লাস চলছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে চলছিল, আজকের পলিটি ক্লাসে আমরা আলোচনা করব ভারতের যে জুডিশিয়াল সিস্টেম বা জুডিশিয়ারি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা সুপ্রিম কোর্টকে নিয়ে, একদম পাতি ভাষায় বলতে গেলে সুপ্রিম কোর্ট থেকে দেখবো আমরা কি কি প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করেছে প্রিভিয়াস ইয়ারে, রেলওয়ে বোর্ড, সেই সমস্ত জিনিস নিয়ে আজকের আলোচনা চলবে, আজকের ক্লাস চলবে। তার আগে, ক্লাস স্টার্ট করার আগে বলো প্রপারলি আমাকে দেখতে বা শুনতে পাচ্ছ নাকি, সেটা একটু কনফার্ম করে দাও যে আমার ভয়েস ঠিকঠাক তোমাদের শোনা যাচ্ছে নাকি, ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ নাকি, একটু কনফার্ম করো, বলো। তাহলে আজকের ক্লাসটাকে আমরা স্টার্ট করব। সকলে শুনতে বা দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাবে। চলো, তার আগে প্রতিদিনের মতো সিলেবাসটা একবার, আমাদের রেলওয়ের জন্য কি কি পলিটি সিলেবাস রয়েছে, কতটা আমরা কমপ্লিট করেছি আর কি কি কমপ্লিট করতে আমাদের বাকি আছে, সেটা একবার দেখাবো। ব্যাপারটা বোরিং লাগলেও দেখতে হবে, কারণ এটাই হচ্ছে নিজেদেরকে ইভ্যালুয়েশন করার জায়গা, যে আমরা কতটা অবধি পড়েছি, কতটা অবধি পড়তে বাকি আছে। আমরা স্টার্ট করেছিলাম একদম প্রথম থেকে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে, তারপর সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল পার্ট শিডিউল, আমাদের কনস্টিটিউশনের কি কি ফিচার্স রয়েছে এবং তার প্রিয়াম্বল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিজ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, ইউনিয়ন ক্যাবিনেট, গভর্নর, স্টেট লেজিসলেচার, এতদূর অবধি আমাদের অলরেডি কমপ্লিটেড আছে। ঠিক আছে, আজকে আমরা স্টার্ট করবো দ্য জুডিশিয়ারি, অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্ট নিয়ে স্টার্ট করবো। আর আজকের ক্লাস হয়ে গেলে মোটামুটি ভাবে ধরে নিতে পারো যে 90% যে পলিটির কোশ্চেন যে জায়গা থেকে হিট করে সেটা কিন্তু এর মধ্যে, বাকি ছোটখাটো কিছু বেঁচে রইলো, পঞ্চায়েত সিস্টেম, ইলেকশন কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত জিনিসগুলো ডোন্ট ওয়ারি, এগুলো কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু। আর এই সমস্ত কমপ্লিটেড ক্লাস তোমরা কি পাবে না, ইউটিউবে পাবে, টোটালটাই একদম ফ্রি হিসাবে রাখা আছে, কোনো প্রাইভেট করা নেই, সমস্ত ভিডিও পাবলিক করা আছে, এবং সেখানে পলিটি YCT বলে প্লেলিস্ট করা আছে, সেখানে এক পর একদম নাম্বার 1 ক্লাস থেকে শুরু করে সমস্ত ক্লাসগুলো একদম সিকোয়েন্স অনুযায়ী কিন্তু সেখানে কমপ্লিটেড আছে। ঠিক আছে, যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি তারা আগে সেই ক্লাসগুলো দেখে নাও। ঠিক আছে, তাহলে টোটাল একটা আন্ডারস্ট্যান্ডিং, পলিটি টোটাল সিলেবাস একদম ইউটিউবের মারফতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক, চলো আজকে ক্লাস স্টার্ট করব দ্য জুডিশিয়ারি। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমকে দেখব। আচ্ছা, এই এমসিকিউ সেকশনে যাওয়ার আগে, প্রশ্ন উত্তরে যাওয়ার আগে, দ্য জুডিশিয়ারি থেকে কি কি ইম্পর্টেন্ট আর্টিকেল কি আছে তার একবার বেসিক একটা আইডিয়া আমরা নিয়ে নেব, তারপর আজকের ক্লাসটাকে আমরা স্টার্ট করব। এই যে দ্য জুডিশিয়ারি, এই যে গল্পটা, জুডিশিয়ারি ভারতের কনস্টিটিউশনে কত নম্বর পার্টে আছে না, পার্ট 5 এ আমরা দেখতে পাই। পার্ট 5 এর মধ্যে এর উল্লেখ আছে। আর্টিকেল কত থেকে কত না, আর্টিকেল 124 থেকে আমরা স্টার্ট হবে, আর্টিকেল 124 থেকে শুরু করে 147 অবধি আর্টিকেল ভারতের জুডিশিয়াল সিস্টেমের কথা বলছে আন্ডার পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। সব আর্টিকেলগুলো আমাদের একদম ইম্পর্টেন্ট কিছু নয়, ঠিক আছে, বেশ কিছু আর্টিকেল এখানে ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আমি এখানে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম আর্টিকেল 124 পরীক্ষায় এসে থাকে, কি বলা হচ্ছে, এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট সম্পর্কে কথা বলা হচ্ছে আর্টিকেল 124 এতে। ক্লিয়ার? 126 ইম্পর্টেন্ট, 126 এ বলা হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিসকে বা অ্যাক্টিং জাস্টিসকে কি করা হিসেবে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে। অ্যাক্টিং জাস্টিস কাদের বলা হয় না, ধরো বিভিন্ন হাইকোর্ট যেগুলো আছে, সেই হাইকোর্টেতে অ্যাজ এ জাজ হিসাবে যারা সার্ভ করছে, যদি কোনো সময় সুপ্রিম কোর্টের প্রয়োজন পড়ে, সুপ্রিম কোর্টের কোরামের যদি ঘাটতি হয়, তখন সেই হাইকোর্টের জাজকে কি করা হয়, অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়। ঠিক আছে, না সরি, এটা ভুল হলো, এটা অ্যাডহক জাজের ক্ষেত্রে, এটা অ্যাক্টিং চিফ জাস্টিস হবে, অ্যাক্টিং চিফ জাস্টিস মানে ভারতের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস থেকে থাকে। চিফ জাস্টিস এর অনুপস্থিতিতে যে ব্যক্তি অ্যাজ এ চিফ জাস্টিসের ভূমিকা পালন করে, অর্থাৎ সিনিয়র মোস্ট যে জাজ থাকে, সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, তাকে কি করা হয়, টেম্পোরারি পিরিয়ডের জন্য সে অ্যাক্টিং চিফ জাস্টিসের ভূমিকা পালন করে। যদি কোনো সময় চিফ জাস্টিসের অফিস ভ্যাকেন্ট হয়ে যায় বা কোনো কারণে সে কাজ করতে না পারে, সেই মুহূর্তে অবস্থা করা হয়। নেক্সট আসছে আর্টিকেল 127 এ কি হয়েছে, অ্যাডহক জাজ। অ্যাডহক জাজটা হচ্ছে অ্যাডিশনাল চার্জ দেওয়া হচ্ছে
টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্য। কাকে? যিনি হাইকোর্টের জাজ হিসাবে আছেন তাকে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে এক্সট্রা চার্জ যেটা দেওয়া হয়, অ্যাডিশনাল চার্জ দেওয়া হয় অ্যাজ এ টেম্পোরারি পিরিয়ডের জন্য, তখন তাকে বলা হয় অ্যাডহক জাজ বলা হয়। নেক্সট আর্টিকেল 128 এ বলা আছে রিটায়ার্ড জাজ রিলেটেড প্রভিশন, অর্থাৎ কোন একজন ব্যক্তি তিনি রিটায়ার্ড করেছেন কিন্তু কোন একটা বিশেষ কেসের সুবাদে তাকে প্রয়োজন, তখন তাকে ফের কি করা হয়, ডাকা হয় তাকে ডিউটি করার জন্য। ঠিক আছে, সেই রিলেটেড প্রভিশন দেওয়া আছে আর্টিকেল 128 এ। নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল 129 কি বলছে, সুপ্রিম কোর্ট টু বি কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে। সুপ্রিম কোর্ট যে কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে সেটা আর্টিকেল 129 এ বলা আছে। নেক্সট চলে আসছি আর্টিকেল 30 সিট অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কোথায় বসবে না বসবে সেই রিলেটেড কথা বলা আছে। বর্তমানে আমরা দেখতে পাই দিল্লি হচ্ছে সিট অফ দ্য সুপ্রিম কোর্ট, কিন্তু দিল্লি বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় সুপ্রিম কোর্টের অধিবেশন বসানো যেতে পারে বা সুপ্রিম কোর্টের অফিস তৈরি করা যেতে পারে, এমনটা নয় যে দিল্লিতেই একমাত্র থাকবে। ঠিক আছে, নেক্সট চলে আসছে আর্টিকেল 131 এ সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন সম্পর্কে কথা বলা আছে। কি রকম ক্ষেত্রে অরিজিনাল জুরিসডিকশন? অরিজিনাল জুরিসডিকশন সুপ্রিম কোর্টের তাকেই বলা হয় যে ক্ষেত্রে আমরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবো, সেগুলো হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। যেমন ধরো দুটো রাজ্যের মধ্যে বিবাদ হচ্ছে, ঝাড়খণ্ডের সাথে বিহারের কোনো ব্যাপার নিয়ে কোনো একটা মামলা চলছে, সেটি কে দেখবে? সুপ্রিম কোর্ট দেখবে। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ছে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট ভার্সেস যদি কোনো স্টেটের যদি মামলা চলে সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট তদন্ত করবে, এটাও সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মামলা চলবে। ঠিক আছে, যদি কোনো প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত কোনো যদি বিবাদ তৈরি হয় সেটাও কে তদন্ত করবে, সেটাও সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যেই পড়ছে। এছাড়া আর্টিকেল 132 তে অ্যাপিলেট জুরিসডিকশনের কথা বলা আছে, 133 ও অ্যাপিলেট জুরিসডিকশন সংক্রান্ত এবং 134 ও অ্যাপিলেট জুরিসডিকশন সংক্রান্ত। কোনটা ক্রিমিনাল ম্যাটারের জন্য, কোনটা সিভিল ম্যাটারের জন্য, অতটা ডিটেইলসে যাওয়ার এখানে তোমাদের রেলওয়ে রেসপেক্টের প্রয়োজন নেই। চলো নেক্সট চলে আসছি আর্টিকেল 137 এ। আর্টিকেল 137 কি বলছে? আর্টিকেল 137 এ বলা আছে রিভিউ অফ জাজমেন্ট অর অর্ডার বাই দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যে কোনো কোর্টের যে কোনো জাজমেন্টকে কি করতে পারে, পুনরায় রিভিউ করতে পারে। ঠিক আছে, এই অধিকার আছে সুপ্রিম কোর্টের কাছে। নেক্সট আর্টিকেল 141 কি বলছে? ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট টু বি বাইন্ডিং অন অল কোর্ট। সুপ্রিম কোর্ট যখন কোনো একটা জাজমেন্ট দেয় সেটা দেশের সমস্ত কোর্টের উপর বাইন্ডিং থাকে, অর্থাৎ দেশের সমস্ত কোর্ট সেটাকে মানতে বাধ্য, সেটি আর্টিকেল 141 এ বলা আছে। আর্টিকেল 143 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 143 এ অ্যাডভাইজারি জুরিসডিকশনের কথা বলা আছে, অর্থাৎ কোনো কারণে প্রেসিডেন্টের যদি কোনো জায়গায় যদি কোনো ডাউট সৃষ্টি হয়, কনস্টিটিউশনাল কোনো প্রভিশন বুঝতে অসুবিধা হয় বা কোনো ক্লজ নেই যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট পরামর্শ চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছে যে হ্যাঁ এই ব্যাপারে কোনো অ্যাডভাইস দেওয়া। এবার এই অ্যাডভাইসটা কিন্তু বাইন্ডিং ইন নেচার নয়। দ্যাট মিনস ধরো প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছে যে এই জায়গার অ্যাডভাইস সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে, সুপ্রিম কোর্ট এখানে দিতে বাধ্য নয়, যে প্রেসিডেন্ট চেয়েছে বলি সেটা দিতে হবে। আবার সুপ্রিম কোর্টের কাছ থেকে যে অ্যাডভাইস আসছে সেটাও প্রেসিডেন্ট মানতে বাধ্য নয়, সেটা প্রেসিডেন্ট মানতেও পারে আবার নাও মানতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটা বাইন্ডিং ইন নেচার আমরা দেখতে পাই না। বেশ, এগুলো ছিল মোটামুটি একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, এগুলো থেকে পরীক্ষায় আমরা প্রশ্ন দেখতে পাই। চলো সরাসরি চলে যাব ফার্স্ট কোশ্চেন আজকের সুপ্রিম কোর্ট থেকে প্রথম প্রশ্ন বা জুডিশিয়ারি থেকে ফার্স্ট কোশ্চেন তোমরা কি দেখতে পাচ্ছ বলো? কোশ্চেন নাম্বার 570, কোশ্চেন নাম্বার মেনশন করে আমার সাথে তোমরা উত্তর দেবে। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশন হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু রিট অফ হেভিয়াস কর্পাস অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন, কোন প্রতিষ্ঠানের কাছে ক্ষমতা আছে কি করার, হেভিয়াস কর্পাস এই রিটকে ইস্যু করার ভারতের সংবিধান অনুযায়ী। ভারতের সংবিধান অনুযায়ী কে এই রিটকে ইস্যু করতে পারে? ঝটপট বলো, কে এই রিটকে ইস্যু করতে পারে? দেখো 5 ধরনের রিটস হয়। রিটস ব্যাপারটা কি? রিটস এর যে ডেফিনেশন সেটা কোথায় লেখা আছে? আর্টিকেল 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী, আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে রিট ইস্যু করার ক্ষমতা থাকে এবং আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্টের কাছেও রিট ইস্যু করার ক্ষমতা থাকে। তাহলে হাইকোর্টও রিট ইস্যু করতে পারে এবং সুপ্রিম কোর্টও রিট ইস্যু করতে পারে। রিট কখন ইস্যু করা হয়? যদি কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হয়, সেই ফান্ডামেন্টাল রাইটস কে রিস্টোর করার জন্য, পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নেয়, যে ব্যবস্থা নেয়, সেগুলোকে বলা হয় রিটস। 5 প্রকারের রিটস আছে, যার মধ্যে হেভিয়াস কর্পাস, সার্চুয়ারি, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, ঠিক আছে, প্রোহিবিশন, এই ধরনের 5 প্রকার রিটস এর কথা কিন্তু উল্লেখ আছে। আগের ক্লাসগুলো দেখবে, সেখানে রিট সংক্রান্ত বিশদে বলা আছে, এখানে আমি বিশদে যাব না। এবং প্রত্যেকটা রিটস এর একটা করে লিটারাল মিনিং হয়, এগুলো সমস্ত ম্যাক্সিমামটাই হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, এগুলো ম্যাক্সিমামটাই ল্যাটিন ওয়ার্ড, এর লিটারাল মিনিং আলাদা আলাদা হয়। ঠিক আছে, হেভিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দা বডি অফ, এর যদি লিটারাল মিনিং বলি মানে টু হ্যাভ দা বডি অফ,
দ্যাট মিনস কোন ব্যক্তিকে যদি ইলিগালি ডিটেইন করে রাখা হয়, আটকে রাখা হয়, তাকে 24 ঘন্টার মধ্যে যেমন করে কোর্টে প্রডিউস করতেই হবে, না হলে তার এগেইনস্টে হেভিয়াস কর্পাস রিট ইস্যু হতে পারে। তাহলে মোটামুটি ভাবে সোজা ভাষায় বুঝতে গেলে রিট ইস্যু করার ক্ষমতা দুজনের কাছেই আছে, হাইকোর্টের কাছেও আছে এবং সুপ্রিম কোর্টের কাছেও আছে। হাইকোর্টের কাছে আন্ডার আর্টিকেল 226 এবং সুপ্রিম কোর্টের কাছে আন্ডার আর্টিকেল 32। অ্যান্সার কি হয়ে যাবে স্যার? বোথ সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। কোশ্চেন নাম্বার 71 বলেছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ দ্য ওথ এন্ড অ্যাফার্মেশন বাই জাজেস অফ হাইকোর্ট। জাজেস অফ হাইকোর্টের যে শপথ নেওয়া সেটি কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? কি বলেছে? জাজেস অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের যে জাজ তার ওথ এন্ড অ্যাফার্মেশন সংক্রান্ত আর্টিকেল কোনটি? 256, 187, 219 নাকি 231? কত নম্বর আর্টিকেলে এর উল্লেখ আমরা দেখতে পাচ্ছি? চটপট তোমরা অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 71 বলো কি হবে? আর্টিকেল 219 বলা আছে তাদের ওথ এন্ড অ্যাফার্মেশন সংক্রান্ত কথা। আর্টিকেল 219 আমরা দেখতে পাই যে হাইকোর্টের জাজেসদের ওথ এন্ড অ্যাফার্মেশন সংক্রান্ত জিনিস। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। বলেছে দ্য হাইকোর্টস পাওয়ার টু ইস্যু রিটস মেনশন ইন, হাইকোর্টের কাছে যে রিট ইস্যু করার ক্ষমতা আছে সেটি কত নম্বর আর্টিকেলে মেনশন? আমি শুরুতেই বলেছি আন্ডার আর্টিকেল 226 এ হাইকোর্টের কাছে রিট ইস্যু করার ক্ষমতা আছে। একদম কমন প্রশ্ন, অপশন বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, এবার এখানে একটা গল্প আছে। তাহলে সুপ্রিম কোর্টের কাছেও রিট ইস্যু করার ক্ষমতা আছে এবং হাইকোর্টের কাছেও রিট ইস্যু করার ক্ষমতা আছে, কিন্তু কার রিট ইস্যু করার ক্ষমতা জুরিসডিকশনটা সবথেকে হাই? অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট না, হাইকোর্টের রিট ইস্যু করার ক্ষেত্রে জুরিসডিকশনটা হাই। সুপ্রিম কোর্ট শুধুমাত্র রিট ইস্যু করতে পারে যদি কারো ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হয়, কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তবেই সুপ্রিম কোর্ট রিট ইস্যু করার ক্ষমতা রাখে। কিন্তু হাইকোর্ট তোমার ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হলে তো রাখি, তার সাথে সাথে কিছু লিগ্যাল রাইটস তোমার যদি ব্যাহত হয় তার ক্ষেত্রেও রিট ইস্যু করার পাওয়ার কে রাখে? হাইকোর্ট রাখে। তাহলে হাইকোর্ট দুই জায়গায় তার জুরিসডিকশনটা তার অনেক ব্রড। হাইকোর্টের ক্ষেত্রে রিট ইস্যু করার ক্ষেত্রে ব্রডার জুরিসডিকশন এনজয় করে দেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হলে তবেই রিট ইস্যু করতে পারে। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 73 কি বলেছে? ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়াল রিভিউ প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম। জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট আমরা কোথা থেকে অ্যাডপ্ট করেছি? ওয়েমার কনস্টিটিউশন থেকে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নাকি ইউএস কনস্টিটিউশন থেকে? কোথা থেকে? আমেরিকা থেকে নাকি ব্রিটেন থেকে নাকি জার্মান থেকে? কোথা থেকে আমরা নিয়েছি? বলো ঝটপট অ্যান্সার দাও। অ্যান্সার কি হয়ে যাবে? জুডিশিয়াল রিভিউ। এটি কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? বলো আর্টিকেল 13 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট আছে। কি জুডিশিয়াল রিভিউ? জুডিশিয়াল রিভিউ হলো ধরো পার্লামেন্ট থেকে, সংসদ থেকে কোনো একটা বিষয়ে ল বানিয়েছে। ল কারা বানাচ্ছে? যারা এমপি, তারা পার্লামেন্টে বসছে, তারা সেই বিষয় নিয়ে বিল নিয়ে আলোচনা করছে। অর্থাৎ যার মেজরিটি আছে, যে সরকার দলে আছে, লোকসভাতে মেজরিটি, রাজ্যসভায় মেজরিটি থাকলে যে কোনো বিষয় নিয়ে কি পাস হতে পারে? বিল পাস হতে পারে। এবং সেটা দুটো হাউসে বিল পাস হওয়ার পর প্রেসিডেন্ট সই করে দেওয়া মানে সেটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? লয়ে পরিণত হয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা? তোমাদের আগে এগুলো বুঝিয়েছি আমি। অর্থাৎ কাল যদি লোকসভাতে এটি পাস হয়ে যায় যে হ্যাঁ হা 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 করে হাসা যাবে না, ঠিক আছে চলো লোকসভায় মেজরিটি আছে, পাস হয়ে গেল, রাজ্যসভাতেও মেজরিটি হয়ে গেল যে হ্যাঁ পাবলিক প্লেসে, রাস্তাঘাটে হাসা যাবে না, হাসি বারণ। তাহলে এটা কি তোমার আমার ফান্ডামেন্টাল রাইটস কে ব্যাহত করছে? ল তো পাস হয়ে গেল, তাহলে সেটা দেখার কাজ করবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোন একটা বিল লয়ে পাস হওয়ার পরেও সেই লটাকে পুনরায় চেক করা যে এই লয়ের দ্বারা, এই লটা কি কনস্টিটিউশন অনুযায়ী বানানো হয়েছে, এই লয়ের দ্বারা কি তোমার আমার কারো ফান্ডামেন্টাল রাইটস পূর্ণ হয়েছে, এটি দেখার কাজ, এই অধিকারকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। কার কাছে ক্ষমতা আছে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কাছে ক্ষমতা আছে। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি ইউএসএ কনস্টিটিউশন থেকে আমরা অ্যাডপ্ট করেছি। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার আছে সমস্ত কিছু? বলো একদম। নেক্সট কোশ্চেন নাম্বার 74 বলেছে হুইচ অফ দিস রিটস, এটাও রিটস থেকে প্রশ্ন দিয়েছে, হুইচ অফ দিস রিটস ইজ ইস্যুড টু রিস্ট্রেন এ পারসন ফ্রম অ্যাক্টিং ইন দ্য পাবলিক অফিস টু হুইচ সি অর হি নট এন্টাইটেলড। কি বলছে? কোন রিটটা, রিটের নেচার থেকে প্রশ্ন দিয়েছে, কোন রিটটা কি করে কোন একজন ব্যক্তিকে বাধা দেয় তার অফিসে হোল্ড করা থেকে, যদি সে সেই অফিসটা হোল্ড করার জন্য এন্টাইটেল না থাকে? বলো অ্যান্সার কি হবে?
হেভিয়াস কর্পাস নাকি কো ওয়ারেন্টো নাকি প্রোহিবিশন নাকি স্যাচুরি? ঝটপট উত্তর দাও। কি বলেছে? ধরো আমি বাংলায় ভালো করে বুঝিয়ে বলছি। ধরো কেউ একজন ডব্লিউবিসিএস অফিসার, ডব্লিউবিসিএস বা চলো ডব্লিউবিসিএস বাদ দাও, এনটিপিসি নিয়ে কথা হোক। এনটিপিসি, কেউ একজন এনটিপিসি থেকে চাকরি জয়েন করেছে অ্যাজ এ এসএম, স্টেশন মাস্টার হিসেবে চাকরি জয়েন করেছে। এবার তুমি কিছুদিন পর তার সাথে ধরো তুমি পড়াশোনা করতে, তুমি জানো যে সে এনটিপিসি বসতে গেলে এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, তাই না? গ্র্যাজুয়েশন লাগবে। কিন্তু এই ব্যক্তি যে অ্যাজ এ এসএম হিসেবে ডিউটি পালন করছে সে আন্ডার গ্র্যাজুয়েট, সে গ্র্যাজুয়েশন করেনি। তুমি জানো যে সে গ্র্যাজুয়েট নয়, তাহলে নিশ্চয়ই কোনোভাবে ফ্রড ওয়েতে সে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট শো করেছে বা কিছুভাবে সে চাকরিটা পেয়েছে। এবার তার এগেইনস্টে কি রিট চাওয়া যেতে পারে বা কি রিট লাগানো যেতে পারে? অ্যান্সার হবে কো ওয়ারেন্টো লাগানো যেতে পারে। কো ওয়ারেন্টো, ঠিক আছে? যে হ্যাঁ সে সেই অফিসটা হোল্ড করার জন্য এন্টাইটেল নয়, তার জন্য যে ক্রাইটেরিয়া থাকা দরকার সে সেই ক্রাইটেরিয়া হোল্ড করছে না, এই রিটকে বলা হয় কো ওয়ারেন্টো। কো ওয়ারেন্টোর লিটারাল মিনিং হচ্ছে অন হুইচ অথরিটি, অন হুইচ অথরিটি, অর্থাৎ কোন অথরিটিতে তুমি সেই পোস্টটা হোল্ড করছো এটা সুপ্রিম কোর্ট তাকে চার্জ করবে, তাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি গ্র্যাজুয়েট। বোঝা গেল? অ্যান্সার কি হবে? অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 75 বলেছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ দ্য ওথ অর অ্যাফার্মেশন অফ জাজেস অফ হাই কোর্ট? জাজেস অফ হাই কোর্টের ওথ এন্ড অ্যাফার্মেশন রিলেটেড কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা মনে হচ্ছে একবার রিপিট হচ্ছে, চটপট বলো তো, চটপট বলো। এটা রিপিটেড কোশ্চেন, বল। 219 আর্টিকেলে আমরা দেখেছি, 219 আর্টিকেলে আমরা দেখেছি, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 76 বলেছে অ্যাজ অফ মার্চ 2022 দ্য কমন হাই কোর্ট অফ দ্য স্টেট অফ পাঞ্জাব এন্ড হরিয়ানা, পাঞ্জাব এবং হরিয়ানার কমন হাইকোর্ট কোথায় ছিল? পাঞ্জাব এবং হরিয়ানা, দেখো প্রত্যেকটা রাজ্যেরই যে সেপারেট সেপারেট হাইকোর্ট থাকবে তার কোনো ম্যান্ডেটরি তেমন কিছু নেই। দুটো রাজ্যেরও একটা সিঙ্গেল হাইকোর্ট থাকতে পারে, এরকম অনেক রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এখানে কি বলেছে? এখানে বলেছে কমন হাইকোর্ট কার কার? পাঞ্জাব এবং হরিয়ানার যে কমন হাইকোর্ট সেটা কোথায় আমরা দেখতে পাই? ফরিদাবাদ, ফিরোজপুর, চণ্ডীগড় নাকি কার্নাল? ঠিক আছে, কার্নাল হরিয়ানারই একটা জায়গার নাম হচ্ছে কার্নাল। বলো অ্যান্সার কি হবে? বলো, উত্তর দাও, উত্তর দাও, ভুল হোক ঠিক হোক চেষ্টা করো, কি হবে? এখানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, চণ্ডীগড়। চণ্ডীগড়ে আমরা কমন হাইকোর্টকে দেখতে পাই। ঠিক, নেক্সট কোশ্চেন নাম্বার 77 as per one of the provision of article 124 of the Indian Constitution a Supreme Court judge can hold office until he attains the age of dash years। এই যে আর্টিকেল 124 এ কিসের কথা আছে বললাম? আর্টিকেল 124 এ অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কথা বলা আছে। এরপর বিভিন্ন ক্লজ আছে, যাই হোক কোনো একটা ক্লজে বলা আছে যে কত বছর বয়স অবধি, বলেছে আনটিল দ্য এজ অফ, কত বছর বয়স অবধি কোন একজন ব্যক্তি সুপ্রিম কোর্টের জাজ হিসাবে পারফর্ম করতে পারবে। সোজা ভাষায় এ রিটায়ার্ড এজ, রিটায়ার্ড এজ এর কথা জানতে চেয়েছে, অর্থাৎ কত বছর বয়সে তাকে আমরা রিটায়ারমেন্ট নিতে দেখতে পাবো এজ এ সুপ্রিম কোর্টের জাজকে। 62 বছর বয়স, 65 বছর বয়স, 60 বছর নাকি 67 বছর, কত এজ হলে একজন সুপ্রিম কোর্টের জাজ রিটায়ার করে বা কত বছর অবধি সে অফিস পারফর্ম করে? বলো অ্যান্সার দাও। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে 65 ইয়ার্স এজ। ঠিক আছে, অর্থাৎ রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65 ইয়ার্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা তোমরা উত্তর দাও তো, যে মিনিমাম কত এজ হলে সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে? অর্থাৎ টু বি এ জাজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ লিমিট? মিনিমাম এজ কত লাগে? মিনিমাম এজ আমরা বহু জায়গাতেই দেখেছি কি দেখিনি? বলো, লোকসভা একজন এমপি হতে গেলে মিনিমাম জাজ কত লাগে? 25 ইয়ার্স লাগে। আমরা রাজ্যসভার জন্য মিনিমাম এজ আমরা দেখেছি, এমপি হতে গেলে মিনিমাম এজ কত লাগে? 30 লাগে। প্রেসিডেন্ট হতে গেলে মিনিমাম এজ কত লাগে? 35 ইয়ার্স। ভাইস প্রেসিডেন্ট হতে গেলে মিনিমাম এজ কত লাগে? 35 ইয়ার্স। দেখেছি কি দেখিনি? ঠিক সেই রকম সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে মিনিমাম এজ কত লাগে? অ্যান্সার হবে এখানে কোনো মিনিমাম এজের মেনশন নেই, মিনিমাম এজ বলে কোনো ক্রাইটেরিয়াই নেই। বুঝে গেল ব্যাপারটা? চল নেক্সট প্রশ্ন আমরা যাই। কোশ্চেন নাম্বার 78 বলেছে অ্যাজ অফ মার্চ 2022 হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার ইন ইন্ডিয়া? ভারতে কতগুলি হাইকোর্ট আমরা দেখতে পাই? বলো, ফ্যাকচুয়াল ডাটা, ভারতে আমরা 25টা হাইকোর্ট দেখতে পাই, অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 25টা হাইকোর্ট এক্সিস্ট করে। নেক্সট ড্যাশ মিন্স
case that can be directly considered by the Supreme Court without going to the lower court before that. বলেছে যে লোয়ার কোর্টে যাওয়ার লোয়ার কোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া যায় কোন জুরিসডিকশনের আন্ডারে? লোয়ার কোর্টে যাওয়ার প্রয়োজন নেই উইদাউট গোয়িং টু দ্য লোয়ার কোর্ট। লোয়ার কোর্ট বলতে আমরা সবাই জানি যে এই যে হায়ারার্কি রয়েছে তার সবথেকে উপরে থাকে সুপ্রিম কোর্ট, তার নিচে থাকে হাইকোর্ট, হাইকোর্টের নিচে থাকে কিছু যেমন ডিস্ট্রিক্ট কোর্ট থাকে, ডিস্ট্রিক্ট কোর্ট এন্ড আদার সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো থেকে থাকে। তাহলে আগে ডিস্ট্রিক্ট কোর্ট যাবো, সেখান থেকে স্যাটিসফাই না হলে হাইকোর্ট যাবো, সেখান থেকে স্যাটিসফাই না হলে সুপ্রিম কোর্ট, এরকম এইভাবে যাওয়ার প্রয়োজন নেই। সরাসরি তুমি সুপ্রিম কোর্টে মুভ করতে পারবে কোন জুরিসডিকশনের আন্ডারে? রিট জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন নাকি অ্যাডভাইজারি জুরিসডিকশন? ঝটপট বলো, অ্যান্সার কি হবে? অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন সরাসরি। অরিজিনাল জুরিসডিকশনের এক্সাম্পল কি বললাম? যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল ভার্সেস স্টেটের যদি কোনো মামলা হয়, বা স্টেট ভার্সেস স্টেটের যদি কোনো মামলা হয়, বা 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 প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন হয় সেই রিলেটেড যদি কোনো ডিসপিউট হয়, তার যদি কোনো ডিসপিউট হয়, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট অরিজিনাল জুরিসডিকশন এনজয় করে। বোঝা গেল? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বলো নেক্সট কোশ্চেন নাম্বার 80। In which year did the Supreme Court give its judgment in the Sabir Singh versus the state of Haryana case which was related to dowry issue? Dowry issue সংক্রান্ত যে জাজমেন্ট এসেছিল সেটা কত সালে এসেছিল? ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টের মধ্যে পড়ে যাচ্ছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টের মধ্যে পড়ে যাচ্ছে। মানে এই কোশ্চেন কিন্তু রিপিট আমরা দেখতে পাবো না, এটা সেই সময় ইম্পর্টেন্ট ফ্যাক্ট ছিল। বলো অ্যান্সার কি হবে? না 2021 সালে এই জাজমেন্টকে আমরা আসতে দেখতে পাচ্ছি। মনে রাখার প্রয়োজন নেই, এই রিসেন্ট এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যদি এরকম কোনো জাজমেন্ট থেকে থাকে সেইগুলি শুধুমাত্র তোমরা পড়ে নেবে, প্রিভিয়াস গুলো কিন্তু পড়ার প্রয়োজন নেই, এগুলো আসবে না। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 81। দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানের গার্জিয়ান কাকে বলে? হু ইজ কল্ড দ্য গার্জিয়ান? অভিভাবক কাকে বলা আছে? সংবিধানের অভিভাবক। অর্থাৎ সংবিধান ঠিকঠাক মেনে সমস্ত কিছু হচ্ছে কি হচ্ছে না এগুলো দেখার কাজ কার? সুপ্রিম কোর্টের কাজ। তাহলে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এছাড়া যদি এইভাবে বলে গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, অ্যান্সার একই হবে। ফান্ডামেন্টাল রাইটস তোমার পূর্ণ হচ্ছে কি হচ্ছে না সেটার গার্জিয়ান হিসেবে দেখার কাজ কি করছে? সুপ্রিম কোর্ট দেখার কাজ করছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন নাম্বার 82 বলেছে অ্যাকর্ডিং টু ক্লজ 2 অফ কোন আর্টিকেল? কোন আর্টিকেলের ক্লজ 2 তে কি বলা আছে? বলা আছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট কি করবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করবে। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাপয়েন্টেড বাই কার? হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট চাইলে যে কোনো ব্যক্তিকেই তুলে দিয়ে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানিয়ে দিতে পারে না। সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট কি বানানো হয়? না অ্যাজ এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে বানানো হয়। এর আগে দুবার তার ব্যতিক্রম আমরা দেখেছি যদিও, কিন্তু বর্তমানে কিন্তু কোনোভাবেই পসিবল নয়। বর্তমানে শুধুমাত্র যে সিনিয়র মোস্ট জাজ আছে তাকেই কি করতে হবে? অ্যাজ এ সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে অ্যাপয়েন্ট করতে হবে। এটি কত নম্বর আর্টিকেলে এর উল্লেখ আমরা দেখতে পাই? ঝটপট বলো। কোশ্চেন নাম্বার 82, এটা আগে বলে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 82 তোমাদের অলরেডি হয়ে গেছে। বলো অ্যান্সার কি হবে? কত নম্বর আর্টিকেলে বলেছিলাম? কত নম্বর আর্টিকেলে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে ছিল? বলো অ্যান্সার হবে আর্টিকেল 124 এ এর কথা আমরা দেখেছি, শুরুর আর্টিকেল। ঠিক আছে, তাহলে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। একদম সোজা জিনিস ছিল, পাতি জিনিস ছিল। পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 583 দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ 1950 envisaged a Supreme Court with a Chief Justice and dash other judges having it to the Parliament increases number. আচ্ছা, এখানে বলতে চেয়েছে যে যখন সংবিধান রেডি হলো, যখন সংবিধান রেডি হয়েছে 1950 এর দিকে, তখন আমরা সুপ্রিম কোর্টে কতজন জাজেসকে দেখতে পাই? একজন চিফ জাস্টিস এবং তার সাথে আর কতজন জাজ ছিল? অ্যান্সার কি হবে? 14 জন ছিল, 11 জন ছিল, 17 জন ছিল, না 7 জন ছিল? বলো ঝটপট। এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন আমরা দেখতে পাই? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একজন চিফ জাস্টিস, 1 সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস 33 আদার্স জাজেস, 33 আদার জাজেস আমরা দেখতে পাই। ঠিক আছে, এর সংখ্যা বিভিন্ন সময় বাড়তে বাড়তে আজকে এই জায়গায় এসছে। যখন ভারতের ছড়ো বাদ দাও, স্বাধীনতার সময় জিজ্ঞেস করেছে, কিন্তু যখন এই সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল, সুপ্রিম কোর্ট 1974 এর দিকে আসছে, তাই না?
তো যখন কলকাতাতে প্রথম সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হলো তখন একজন চিফ জাস্টিস ছিল, সিজেআই একজন সিজেআই ছিল, আর ছিল 3 আদার জাজেস দিয়ে স্টার্ট হয়েছিল। এখানে জানতে চেয়েছে 1950 সালে কতগুলো ছিল, বলো বলো। প্রথম চিফ জাস্টিস স্যার এলিজা এমপে হয়েছিল, তার সাথে আরো 3 জন ছিল, এগুলো হিস্ট্রির পার্ট। বলো কোশ্চেন নাম্বার 83, দেখি এখনো অ্যান্সার আসেনি তোমাদের। কোশ্চেন নাম্বার 83 বলো। হ্যাঁ, অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, 7+1 কি ছিল ক্যারেক্টারিস্টিক? 7+1, 7 জন আদার জাজেস এবং একজন সিজেআই ছিল যে সময় আমরা ভারতের স্বাধীনতা হতে দেখতে পাচ্ছি, বা সংবিধান যে সময় লাগু হচ্ছে। বলো সুপ্রিম কোর্ট এস্টাবলিশ কখন হচ্ছে? কে বলতে পারবে? সুপ্রিম কোর্ট প্রথম স্বাধীনতার পর এস্টাবলিশমেন্ট কখন হয়েছিল? বলো। ভারতের সংবিধান যেই দিন থেকে কার্যকরী হচ্ছে তার ঠিক 2 দিন পর। হিন্ট দিয়ে দিলাম, এই প্রশ্নটা আছে, পরে আসবে। বলো কি বলেছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অ্যাডভাইজারি জুরিসডিকশন, আমি বারবার বলেছিলাম এই আর্টিকেল কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাডভাইজারি জুরিসডিকশনের কথা বলছে। অ্যাডভাইস কে নিচ্ছে বাবু? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নিতে পারে অ্যাডভাইস আন্ডার আর্টিকেল 143 তে। কার কাছ থেকে? সুপ্রিম কোর্টের কাছ থেকে। এবং এই অ্যাডভাইস ইজ নট বাইন্ডিং ইন নেচার, নট বাইন্ডিং ইন নেচার, ঠিক আছে, নট বাইন্ডিং ইন নেচার। অর্থাৎ যে নির্দেশ সুপ্রিম কোর্ট নির্দেশ দিতেও বাধ্য নয়, আবার সুপ্রিম কোর্টের কাছ থেকে যে নির্দেশ প্রেসিডেন্টের কাছে আসছে, প্রেসিডেন্ট সেই নির্দেশ পালন করতেও বাধ্য নয়। কিন্তু হ্যাঁ, যদি প্রেসিডেন্ট কোনো ইন্টারন্যাশনাল কোনো ট্রিটি সংক্রান্ত নির্দেশ চাই সুপ্রিম কোর্টের কাছে, তখন সুপ্রিম কোর্ট এই অ্যান্সার দিতে বাধ্য। এক্ষেত্রে শুধুমাত্র বাইন্ডিং ইন নেচার আমরা দেখতে পাবো, এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো? অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পেলাম। ক্লিয়ার আছে সমস্ত কিছু? বলো পরের প্রশ্নে যাব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 85, who can direct to transfer any civil or criminal case from one state high court to another state high court or from a court subordinate and other state high court of India? বলেছে কার কাছে ক্ষমতা আছে, সে কি করতে পারে যে কোনো কেসকে, সেটা সিভিল ব্যাপারের হোক বা সেটা ক্রিমিনাল ব্যাপারের হোক, সেই কেস ধরো কোনো রাজ্যের হাইকোর্টে চলছে বা কোনো মানে লোয়ার কোনো সাবঅর্ডিনেট কোর্টে চলছে, সেখান থেকে কেসটাকে শিফট করতে পারে, ট্রান্সফার করে নেওয়ার ক্ষমতা কার কাছে আছে? এই অর্ডার কে দিতে পারে? না চিফ জাস্টিস অফ হাইকোর্ট দিতে পারে, গভর্নর অফ দ্য স্টেট দিতে পারে, ল কমিশন অফ ইন্ডিয়া দিতে পারে, নাকি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? কে এই নির্দেশ ইস্যু করতে পারে যে হ্যাঁ কোনো একটা কেস ধরো কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্টে চলছে বা কোনো একটা হাইকোর্টে, রাজ্যের হাইকোর্টে চলছে, সেই কেসটাকে শিফট করে নিতে পারে, যে অন্য জায়গায় সেটাকে পাঠিয়ে দিতে পারে। এটি কার কাছে ক্ষমতা আছে? কার কাছে দেখতে পাবো? ধরো কোনো একটা হাইকোর্ট থেকে অন্য একটা হাইকোর্টের নির্দেশ পাঠানোর ক্ষমতা তো কোনো হাইকোর্টের কাছে থাকবে না, নিশ্চয়ই তার থেকে কোনো বড় কোনো বডি থাকবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতা আমরা দেখতে পাই। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 86, হোয়াট ইজ দ্য এজ লিমিট ফর এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্টের জাজের এজ লিমিট কত থাকে? লোয়ার এজ লিমিট তো নেই এখানে, তো আপার এজ লিমিট জিজ্ঞেস করেছে 65 ইয়ার্স, এখানে আপার এজ লিমিট আমরা দেখতে পাবো। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এজ লিমিটটা বারবার জিজ্ঞেস করে পরীক্ষায়। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে যদি রেলওয়ের জন্য প্রিপারেশন যদি আমাদের সাথে তোমরা কেউ নিতে চাও, যদি আমাদের পড়ানো তোমাদের ভালো লাগে, বা যদি কোনোভাবে মনে হয় যে আমাদের সাথে প্রিপারেশন নিলে একটা কি বলবো একটা পজিটিভ তোমরা খবর দেখতে পাবে আপকামিং রেলওয়ে যে এক্সাম, সেখানে, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। আর অবশ্যই হ্যাঁ, ক্লাস কেমন লাগছে না লাগছে সেটা কমেন্ট সেকশনে লিখবে, জানাবে। ক্লাস যদি ভালো লাগে তবেই তোমরা এখানে যুক্ত হবে, ঠিক আছে? এবং এখানে শুধু রেলওয়ে যেমন, এখানে ইউটিউব একটা লিমিটেড প্ল্যাটফর্ম, এখানে তো টোটাল জিনিসটা ওই সময়ের মধ্যে করানো সম্ভব নয়। তো সায়েন্সের ব্যাপারটা আছে, প্লাস জিকে সেকশনে যে ব্যাপারটা আছে, ম্যাথ রিজনিং আছে, সেই টোটাল পোর্শনটা তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মের বাইরে গিয়ে পেড কোর্সের মাধ্যমে কিন্তু 90%, মোর দ্যান 90% সিলেবাস তোমাদের অলরেডি কভার্ড আছে, ঠিক আছে? এবং গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া হয়, সেখানে 1-to-1 ডিসকাশন হয়। কারোর কোনো জায়গায় ডাউট হলে সেটা তোমরা মুখে সরাসরি সেই ক্লাসের মাঝেই তোমরা বলতে পারো, সেই জিনিসগুলোকে তুরন্ত অ্যাট দ্যাট টাইম সলভ করে দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ভাবনা চিন্তা করতে পারো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে আরো ফার্দার ডিটেলস, তোমরা আরো কোয়ারি থাকলে তোমরা জেনে নিতে পারো। ক্লিয়ার আছে সমস্ত কিছু? আচ্ছা,
আচ্ছা, এইটা হচ্ছে এই যে 499 যে ফিজটা দেওয়া আছে, কারো যদি মনে হয় যে বাকি সেকশন আমার প্রয়োজন নেই, পলিটি, হিস্ট্রি এগুলোকে আমরা অলরেডি পড়ে ফেলেছি বা আমাদের প্রয়োজন নেই, শুধু সায়েন্স পোর্শনটুকু আমার প্রয়োজন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রয়োজন, তার জন্য এই তোমার 499 কোর্স ফি দ্বারা শুধু সায়েন্সের তোমরা কোর্সকেও কিন্তু জয়েন করতে পারো। ক্লিয়ার আছে সমস্ত কিছু? চলো পরের প্রশ্নে আমরা যাই। নেক্সট, ঝটপট উত্তর দেবে। কি বলেছে? বলেছে দ্য রেজিস্ট্রি অফ দ্য সুপ্রিম কোর্ট is headed by who among the following? The registry of the Supreme Court is headed by who among the following? কার দ্বারা রেজিস্ট্রি অফ দ্য সুপ্রিম কোর্ট কে চালনা করা হয়? প্রেসিডেন্টের দ্বারা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দ্বারা, সেক্রেটারি জেনারেলের দ্বারা, নাকি অ্যাটর্নি জেনারেলের দ্বারা? কার দ্বারা এটিকে চালনা করা হয়? ঝটপট বলো। কোশ্চেন নাম্বার 587, কোশ্চেন নাম্বার 587, ঝটপট বলবে। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার কি হবে বলো? কার দ্বারা হবে? রেজিস্ট্রি অফ দ্য সুপ্রিম কোর্ট হয়ে যাবে সেক্রেটারি জেনারেলের দ্বারা। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। বোঝা গেল? এখানে অ্যাটর্নি জেনারেল তো এমনিও কোনো রোল নেই, প্রেসিডেন্টের এমনিও কোনো রোল নেই, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অপশনস বেস্ট ডিসক্রাইব দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি? এদের মধ্যে কোন অপশনটা সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করেছে যে ভারতীয় যে ন্যায় ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেটা পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট, সেটা পুরোপুরিভাবে অবিচ্ছিন্ন। কার থেকে? ইন্ডিপেন্ডেন্ট। দ্য জুডিশিয়ারি সিস্টেম ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম কার থেকে? এক্সিকিউটিভের থেকে। এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ বডি, এই দুটো থেকে সেপারেট একটা বডি হিসাবে কাজ করে, ঠিক আছে? এদের কারো ইনফ্লুয়েন্স কিন্তু এখানে আমরা দেখতে পাবো না। তাহলে কোথায়? অপশন এ তে কি বলেছে? জাজেস মাস্ট বি এবল টু পারফর্ম দেয়ার ফাংশন উইদাউট ফিয়ার অর ফেভার। কোনো ভয় ভীতি ছাড়া, কোনো ফেভার ছাড়াই কিন্তু জাজেসটা পারফর্ম করতে পারে। তো এটাই তো বোঝায় যে ভারতের জুডিশিয়ারি সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট পুরোপুরি ভাবে। নট অনলি ইন্ডিপেন্ডেন্ট, ইট অলসো ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। ইন্টিগ্রেটেড বলতে আমরা প্রথম লোয়ার কোর্টে গেলাম, সেখানে স্যাটিসফাই হলাম না, হায়ার কোর্টে গেলাম, ডিস্ট্রিক্ট কোর্টে গেলাম, সেখানে স্যাটিসফাই না হলে হাইকোর্টে গেলাম, হাইকোর্টে স্যাটিসফাই না হলে সুপ্রিম কোর্টে গেলাম। তাহলে এক ধাপে ধাপে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। তার সাথে সাথে ইন্ডিপেন্ডেন্ট তো বটেই বটে। বোঝা গেল? তাহলে ইন্ডিপেন্ডেন্ট কখন বোঝাচ্ছে? যদি এই জাজেসরা কোনো ফেভার অ্যান্ড ফেয়ারের অধীনে যদি না কাজ করে, অর্থাৎ তার যে প্রমোশন সেই ব্যাপারে যদি কোনো পার্টির হাত না থেকে থাকে, কোনো সরকারের হাত যদি না থেকে থাকে, তাহলেই তারা উইদাউট ফেয়ার অ্যান্ড ফেভার কাজ করবে। ফলে তো ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আমরা দেখতে পাবো। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? নেক্সট, কি বলেছে? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য হাইকোর্ট অফ দিল্লি এস্টাবলিশ? হাইকোর্ট অফ দিল্লি কত সালে এস্টাবলিশ হয়েছিল বলো? দিল্লি হাইকোর্টের এস্টাবলিশমেন্ট সাল কত জিজ্ঞেস করেছে? 1956, 1962, 1966 and 1948। কত সালে দিল্লি হাইকোর্টকে আমরা এস্টাবলিশ হতে দেখতে পাচ্ছি? 589, ঝটপট অ্যান্সার দেবে। কি হয়ে যাচ্ছে বলো? আচ্ছা, এখানে একটা কথা বলে দিই। ফার্স্ট হাইকোর্ট কোনটা? কলকাতা হাইকোর্ট। তখন কলকাতা, KOL, KCA, কলকাতা হাইকোর্ট, ঠিক আছে? কলকাতা হাইকোর্ট। বাকি কলকাতার পর নেক্সট বোম্বে অ্যান্ড মাদ্রাস। এই তিনটে হাইকোর্ট এস্টাবলিশ করা হয়েছিল। তিনটে হাইকোর্টই 1962 তে এস্টাবলিশ হয়েছিল, যার মধ্যে প্রথম হয়েছিল কলকাতা, তারপর বোম্বে, তারপর মাদ্রাস। এই তিনটে হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল। এখানে জানতে চাইছে দিল্লি হাইকোর্ট কবে এস্টাবলিশ ছিল? 1966 এ এস্টাবলিশ হয়ে দেখতে পাচ্ছি আমরা দিল্লি হাইকোর্টকে। বোঝা গেল কি গেল না বলো? বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? আচ্ছা, সরি 1862, সরি 1962 তো আফটার ইন্ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছে। 1862 সালে এস্টাবলিশ হয়ে গেছিল কলকাতা হাইকোর্ট, ঠিক। বোম্বে এবং মাদ্রাস এই তিনটেই 1862 সালেই এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে? তাহলে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। এটা ঠিক আছে, 1966 ঠিক আছে দিল্লি হাইকোর্ট। নেক্সট, কোশ্চেন নাম্বার 90, কি বলেছে? দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ওয়ার্কস ডিরেক্টলি আন্ডার দ্য কন্ট্রোল অফ। বলেছে ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজ, ঠিক আছে? ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজ ডিরেক্টলি কার কন্ট্রোলে ওয়ার্ক করে, কার কন্ট্রোলে চলে? গভর্নর অফ দ্য স্টেটের, নাকি হাইকোর্ট অফ দ্য স্টেটের, নাকি ডিস্ট্রিক্ট কালেক্টর, নাকি ল মিনিস্টার অফ দ্য স্টেট? বলো, বেসিক কনসেপ্ট থেকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। এগুলো কি অ্যাকচুয়ালি? ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ এরা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে পড়ছে। এরা সাবঅর্ডিনেট
কোর্টের মধ্যে পড়ছে, অর্থাৎ এরা হাইকোর্টের নিচে আছে, এরা হাইকোর্টের নিচে অবস্থান করছে ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেমের মধ্যে। তাহলে এদেরকে কে কন্ট্রোল করবে? চটপট অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 90 দেখি, কোশ্চেন নাম্বার 90 একদম কোশ্চেন নাম্বার 90। কোশ্চেন নাম্বার 90 স্যামুয়েল ভুল উত্তর দিয়েছো, সাত্বিক ঠিক উত্তর দিয়েছে প্রথম, ঠিক আছে, তারপর সনদ ঠিক উত্তর দিচ্ছে। আমি তো হেল্প তোমাদের করিয়ে দিলাম যে হাইকোর্টের এরা সাবঅর্ডিনেটে আছে, তাহলে অবশ্যই হাইকোর্ট অফ দ্য স্টেট কি করবে? এগুলোকে কন্ট্রোল করবে। বাকি ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজ এগুলো ডিপেন্ড করে কোনটা সিভিল ম্যাটারের এবং কোনটা ক্রিমিনাল ম্যাটারের, তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সিভিল ক্রিমিনাল এগুলো মোটামুটি তোমরা জানো আই হোপ, ঠিক আছে। যদি বিয়ে সংক্রান্ত কোনো বিবাদ হয়, ডিভোর্স সংক্রান্ত কোনো বিবাদ হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার সিভিল ম্যাটারের মধ্যে পড়ছে। আর যেগুলো তোমার ধরো যেগুলো ঘৃণ্যতম অপরাধ, অর্থাৎ মার্ডার, রেপ, ঠিক আছে, এই টাইপের যে অপরাধগুলো সেগুলোকে আমরা ক্রিমিনাল ম্যাটার্সের মধ্যে ধরি। নেক্সট বলেছে ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন, প্রথম হাইকোর্ট কোথায় এস্টাবলিশ হয়েছিল? মোটামুটি সবাই জানো, আমি বলেই দিলাম কলকাতা হাইকোর্ট 19 বলে ফেলছিলাম, 1862 তে কলকাতা হাইকোর্ট এস্টাবলিশ হয়েছে। তারপর বোম্বে, মাদ্রাস আমরা পরপর দেখতে পাবো, ঠিক আছে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 92, which is the oldest high court of India? oldest high court তাহলে সবথেকে প্রথম যেটা এস্টাবলিশ হয়েছিল সেটাই oldest high court, অ্যানসার কি হবে? কলকাতা হাই কোর্ট ইজ দ্য oldest high court of India। নেক্সট চলে এসো, when was দিল্লি হাই কোর্ট established in India? দিল্লি হাই কোর্ট কখন এস্টাবলিশ হতে আমরা দেখতে পাচ্ছি? দিল্লি হাই কোর্ট, দেখো দিল্লি হাই কোর্ট আর কলকাতা হাই কোর্ট এটাই বারবার আসছে, রিপিট হচ্ছে। তাহলে দিল্লি হাই কোর্ট একটু আগেই করে দিয়েছি, 1966 এ দিল্লি হাই কোর্ট এস্টাবলিশ হয়েছিল। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা নেক্সট বলেছি দ্য ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? না রঞ্জন গগৈ ওয়াজ প্রিসাইডেড বাই, ঠিক আছে। আচ্ছা রঞ্জন গগৈয়ের আমাদের অতদিনের পুরনো মনে রাখার কোনো প্রয়োজন নেই, 2021 সালের সেই সময়কার প্রশ্ন বলে এটাকে দিয়েছে। আচ্ছা বলো তো এই প্রশ্নটা এইভাবে আসবে, বর্তমান এবং তার আগেরটা দিয়ে আসতে পারে, ঠিক আছে, এই দুটো মনে রাখলেই আমাদের এনাফ। আচ্ছা at present CJI চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? বলো at present CJI কে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? দেখতে পাচ্ছ ছবি, এনার নাম কি? সঞ্জীব খান্না, ঠিক আছে, নাম হচ্ছে সঞ্জীব খান্না। ইনি কততম চিফ জাস্টিস? অ্যান্সার হবে 51st, 51তম সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই 51তমটা অবশ্যই মনে রাখবে, নাম হচ্ছে সঞ্জীব খান্না, সঞ্জীব খান্না, সঞ্জীব খান্না। আচ্ছা যদি বলা হয় সঞ্জীব খান্না কাকে রিপ্লেস করলো, এইভাবে ঠিক যেমন এখানে প্রশ্নটা এসেছিল, সঞ্জীব খান্না কাকে রিপ্লেস করলো? 50তম যিনি চিফ জাস্টিস ছিলেন 50 ইয়ার্স, নিশ্চয়ই এর নাম জানো না এমন কোনো ব্যক্তি নিশ্চয়ই নেই, ঠিক আছে। অ্যান্সার কি হবে? ডিওয়াইসি, ডিওয়াইসি একদম। তোমরাও সংক্ষেপে উত্তর দিচ্ছ স্যামুয়েল ডিওয়াই, হ্যাঁ একদম। চলো নেক্সট চলে আসছি আমরা। বলেছে হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মোটো কি? আরে সবকিছুরই তো একটা করে মোটো থাকে, ঠিক আছে। মোটো মানে স্লোগানের মতো, আমাদের মানে মোটো থেকে কি বোঝাচ্ছে? যে আমরা কোন নীতিতে, কোন প্রিন্সিপাল উপরে কাজ করব। তা আমাদের সুপ্রিম কোর্টের মোটো কি? ইকুয়াল জাস্টিস ফর অল, সকলের জন্য সমান জাস্টিস, সকলের জন্য সমান, এটা নাকি বাকি আরো কি সব লেখা রয়েছে? 𝐂𝐥𝐄𝐚 কি রয়েছে উচ্চারণ করতে পারছি না, নাকি সত্যমেব জয়তে, নাকি যত ধর্মস্থেয় জয়া, ঠিক আছে, যত ধর্মস্ততো জয়া, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? আরে ভুল করে ফেললে সাত্বিক। ইকুয়াল জাস্টিস ফর অল এটা তো বটে, কিন্তু এটা আমাদের সুপ্রিম কোর্টের মোটো নয়। এটা কোথায় আছে ইকুয়াল জাস্টিস ফর অল? আমরা আর্টিকেল 14 এ দেখতে পাবো, আর্টিকেল 14 এ, যে সকলের জন্য, রিচ হোক, পোর হোক, তোমার যে কোনো কাস্টেড হোক, সকলের ক্ষেত্রেই জাস্টিস সকলের জন্য সমান, ইকুয়াল জাস্টিস ফর অল, ঠিক আছে। যেখানে আমরা ইকুয়ালিটি বিফোর ল দেখতে পাই, ইকুয়ালিটি বিফোর ল, এটাই তো ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট, আইনের চোখে সবাই সমান, ঠিক আছে। এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল আছে, যাই হোক সেগুলো ডিটেইলস আমি যাচ্ছি না, এগুলো আর্টিকেল 14 এর ব্যাপারে। কিন্তু আমাদের মোটো কি না? যত ধর্মস্ততো জয়া, যত ধর্মস্ততো জয়া, এটাই হচ্ছে আমাদের মোটো। এটি একটি সংস্কৃত একটা কি বলবো স্লোগান, সংস্কৃত স্লোগান। এর মিনিং দাঁড়াচ্ছে যে ধর্ম যেখানে, জয় সেখানে, বোঝা গেল? যত ধর্মস্ততো জয়া, তার মানে হচ্ছে মানে ধর্মের জয় আলটিমেট লাস্টে হবে, অধর্মের জয় আমরা দেখতে পাবো না, ঠিক আছে। এটার মিনিং হচ্ছে এটাই। তো এটাই হচ্ছে আমাদের মোটো, বোঝা গেল একদম।
এই যে এখানে লোগো দেখতে পাচ্ছ, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে দেবনাগরী হরফে লেখা আছে ইয়তো ধর্মস্ততো জয়া। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো? অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 96, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কেম ইনটু এক্সিস্ট অন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কত তারিখে কত সালে এক্সিস্টেন্সে এসেছিল? বলো, 26 জানুয়ারি 1950, 28 জানুয়ারি 1950, 15ই আগস্ট 1949 নাকি 26শে নভেম্বর 1949? আমি মনে রাখার জন্য ছোট্ট করে বললাম যে যে তারিখ থেকে আমাদের কনস্টিটিউশন পুরোপুরি ভাবে এনফোর্সমেন্টে আসছে তার ঠিক দুদিন পর। বলো, সংবিধান তৈরি তো হয়ে গেছিল কবে? বলো, 26 ডে অফ নভেম্বর 1949 আমাদের কনস্টিটিউশন রেডি হয়ে গেছিল, কনস্টিটিউশন লিখিত তৈরি হয়ে গেছিল। সেই কারণে এই দিনকে আমরা কি হিসেবে পালন করি? সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে হিসেবে পালন করি। করি কি করি না? কিন্তু আমরা ওয়েট করছিলাম সেই বিশেষ দিনটাকে সেলিব্রেট করার জন্য, 26শে জানুয়ারি, যে দিনটার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। 1930 তে চলে যাও, রাবি নদীর তীরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তাহলে 1950 26শে জানুয়ারি আমরা কি করি? আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, রিপাবলিক ডে হিসেবে পালন করি। এর ঠিক দুদিন পর অর্থাৎ 28শে জানুয়ারি 1950 কি করছি না, আমাদের সুপ্রিম কোর্টকে আমরা এস্টাবলিশমেন্ট দিচ্ছি। বোঝা গেল? তাহলে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট ইয়ার হয়ে যাবে 28শে জানুয়ারি 1950। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার সমস্ত কিছু? একদম 96 অভিষেক সঠিক উত্তর দিয়েছো। বলো নেক্সট 97, কি বলে যে হোয়ার ডিড দ্য হাইকোর্ট অফ উত্তরপ্রদেশ লোকেটেড? উত্তরপ্রদেশের হাইকোর্ট কোথায় আমরা দেখতে পাচ্ছি? কানপুর, লখনৌ, মেরঠ নাকি এলাহাবাদ? চটপট বলো, উত্তরপ্রদেশের হাইকোর্ট আমরা কোথায় দেখতে? একদম পাতি প্রশ্ন, জলের মতো প্রশ্ন। বলো 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 অ্যান্সার কি দেবো? বলবে এখানে তো একটাও অ্যান্সার দেবো না, কারণ প্রয়াগরাজ এখন বলবো, প্রয়াগরাজে অবস্থিত, হ্যাঁ কি না? প্রয়াগরাজ, আগে এলাহাবাদ কি বলা হতো? প্রয়াগরাজ। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার? চলো নেক্সট, হু ইজ দ্য গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন? ফান্ডামেন্টাল রাইটস এর গ্যারান্টার কাকে বলবো? শুরুতেই বলেছে ফান্ডামেন্টাল রাইটস তোমার সুরক্ষিত কে করছে? সুপ্রিম কোর্ট করছে। বলছে কার যদি ফান্ডামেন্টাল রাইটস সরকারের দ্বারা, কোন অথরিটির দ্বারা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমার কাছে এসো, আমার জন্য অস্ত্র আছে, আমার কাছে আর্টিকেল 32 আছে, সেখান থেকে আমি একটা করে রামবান ছাড়বো। আমার কাছে 5টা রামবান আছে, সেই 5টা রামবানকে আমরা কি বলেছি? রিটস বলেছি, রিটস। ঠিক আছে, এই 5টা রিটস এর মধ্যে একটা করে রিটস ইস্যু করবো, সেটাকে শুধরে দেবো। কে বলছে কার কাছে অথরিটি আছে? সুপ্রিম কোর্ট। সো সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারান্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। গ্যারান্টি কি দিচ্ছি? বলে না জিনিসের উপর গ্যারান্টি থাকে, 1 বছরের গ্যারান্টি আছে, তার মাঝে মাল যাই হোক না কেন আমার কাছে আসবে, তোমার কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 99, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট? এই প্রশ্নটা তো বহুবার এসছে, বহুবার এসছে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজের নাম কি? ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট, ইন্দিরা ব্যানার্জি নাকি বলো ফাতিমা বিবি নাকি সুজাতা ভি মনোহর নাকি আরেকটা কি রয়েছে আর বানুমাথি? অ্যান্সার কি হবে বলো? এর অ্যান্সার তো সবাই দিয়ে দেবে, একদম 99। বলো কার ছবি দেখতে পাচ্ছ? ফাতিমা বিবির ছবি দেখতে পাচ্ছ, ফাতিমা বিবি হচ্ছে প্রথম মহিলা জাজ, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ। ঠিক আছে, আচ্ছা। কিন্তু যদি প্রশ্ন এরকম আসে যে হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস হিসাবে কোন মহিলা সার্ভ করেছে? ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ হাইকোর্ট, অ্যান্সার তখন হয়ে যাবে লীলা সেঠ। তখন অ্যান্সার হয়ে যাবে লীলা সেঠ ইজ দ্য ফার্স্ট ওমেন টু সার্ভ এজ এ চিফ জাস্টিস অফ হাইকোর্ট। কোথায় ছিল না? হিমাচল প্রদেশ হাইকোর্টের এজ এ চিফ জাস্টিস হিসেবে ভূমিকা পালন করেছিল। মনে থাকবে দুটো নাম? বলো নেক্সট। বলেছে হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা, মুসলিম মহিলা, একই অ্যান্সার হবে ফাতিমা বিবি। ঠিক আছে, ফাতিমা বিবি, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, 601, which of the following features provided by the Constitution of India is related to Indian Judiciary? ঠিক আছে, এদের মধ্যে কোন ফিচারসটা ইন্ডিয়ান জুডিশিয়ারির সাথে রিলেটেড? কি বলেছে? বলেছে জাজেস অফ হাইকোর্ট আর ইলেক্টেড। এদেরকে ইলেক্ট করা হয়? এদেরকে ভোটের কোনো ব্যবস্থা আছে? ইলেকশনের ব্যবস্থা আছে? নো, দিস ইজ নট কারেক্ট। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, ওই যে জুডিশিয়াল সিস্টেম ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম ইজ ইন্ডিপেন্ডেন্ট এন্ড ইন্টিগ্রেটেড আমরা দেখতে পাই। তাহলে অবশ্যই এটা এর পক্ষে সঠিক স্টেটমেন্ট একটা দেখতে পাচ্ছি।
নেক্সট, সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, নাকি ইচ স্টেট হ্যাজ হিজ ওন হাইকোর্ট, প্রত্যেকটা স্টেটের নিজস্ব নিজস্ব হাইকোর্ট থাকবে, সেটা ম্যান্ডেটরি কোথাও নয়, দুটো স্টেট মিলিয়ে একটা হাইকোর্টও থাকতে পারে। এখানে কারেক্ট কি বলেছে তো, উইথ দ্য ফলোইং ফিচার্স প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটেড টু ইন্ডিয়ান জুডিশিয়ারি, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আমরা এখানে দেখতে পাই। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। সবাই সঠিক উত্তর করেছো? বলো দেখি, সবাই সঠিক এসছে? একদম, বলো নেক্সট। পরের প্রশ্নে যাই আমরা। বলেছে বিফোর দ্য প্রেজেন্ট প্রেমাইসেস হোয়ার ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অপারেটেড, এখন যেখানে সুপ্রিম কোর্টের বিল্ডিং দেখতে পাও তার আগে সুপ্রিম কোর্ট কোথা থেকে অপারেট করা হতো? যতদিন অব্দি বিল্ডিং রেডি হয়নি, কোথা থেকে হতো? ফ্রম দ্য পার্লামেন্ট হাউস থেকে হতো, নাকি রেড ফোর্ট থেকে হতো, নাকি হাইকোর্ট অফ দিল্লি থেকে হতো, নাকি প্রেসিডেন্ট হাউস থেকে হতো? প্রেসিডেন্ট হাউস থেকে হবে? নো, পার্লামেন্ট হাউস থেকে আগে এটাকে অপারেট করা হতো, যতদিন অব্দি নতুন প্রেমাইস রেডি হয়নি। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো, বলো কি বলেছে। বলেছে নভেম্বর 2020 হোয়ার ইজ দ্য ইন্ডিয়াস নিউয়েস্ট হাইকোর্ট বিল্ড, নিউয়েস্ট হাইকোর্ট কোথায় তৈরি হচ্ছে? নিউয়েস্ট হাইকোর্ট মানে রিসেন্ট হাইকোর্ট, আরে 25টা হাইকোর্ট বললাম না, তাহলে লেটেস্ট হাইকোর্ট কোনটা সেটা সেই সময় তৈরি হচ্ছে বলেছে, বিল্ড হচ্ছে বলেছে 2020 এর রেসপেক্টে, সেই হিসাবে বলেছে বিশাখাপত্তনম, ওয়ারাঙ্গল, অমরাবতী নাকি নেল্লোর। লেটেস্ট হাইকোর্ট কোনটা বলো, লেটেস্ট হাইকোর্ট কোনটা? অ্যান্সার দাও, অ্যান্সার দাও। আমরা ইন্ডিয়াতে কতগুলো হাইকোর্ট দেখতে পাই? শুরুতেই বলেছি 25টা হাইকোর্ট আমরা দেখতে পাই, আমাদের ইন্ডিয়াতে আমরা 25টা হাইকোর্ট আমরা দেখতে পাই। এদের মধ্যে সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট কে? ওল্ডেস্ট হাইকোর্ট এর আগে প্রশ্ন দেখেছি আমরা, ক্যালকাটা হাইকোর্ট 1862 মে এর দিকে এস্টাবলিশ হয়েছে, তারপর বোম্বে, মাদ্রাস এরকম হচ্ছে। ঠিক আছে, নিউয়েস্ট হাইকোর্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি? যে সময় তেলেঙ্গানা সেপারেট হলো অন্ধ্রপ্রদেশ থেকে, আচ্ছা তেলেঙ্গানা সেপারেট তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তার জন্য কমন হাইকোর্টই ছিল। ঠিক আছে, কমন হাইকোর্টই ছিল, কিন্তু তারপর দুজনের জন্য, তেলেঙ্গানার জন্য আলাদা হাইকোর্টের ব্যবস্থা করা হয়েছে এবং আন্ধ্রের জন্য, অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা হাইকোর্টের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তেলেঙ্গানার হাইকোর্ট আমরা কোথায় দেখতে পাবো? আমরা হায়দ্রাবাদে দেখতে পাবো, হায়দ্রাবাদে হচ্ছে তেলেঙ্গানার হাইকোর্ট অবস্থিত। আর আন্ধ্রা হাইকোর্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা অমরাবতীতে দেখতে পাচ্ছি আন্ধ্রা হাইকোর্ট। তাহলে লেটেস্ট হাইকোর্ট হচ্ছে কোনটা? অপশন বি, অমরাবতী হাইকোর্ট হচ্ছে লেটেস্ট হাইকোর্ট। ক্লিয়ার এর অবধি? নাকি কারো কোনো অসুবিধা? বলো, কারো কোনো অসুবিধা? একদম সঠিক উত্তর দিচ্ছ সকলেই, কোনো অসুবিধা নেই, থাকার কথা না। নেক্সট, অ্যাজ পার নভেম্বর 2020 হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ হাইকোর্ট ইন ইন্ডিয়া? একটু আগেই কথা হয়ে গেছে, 25টা হাইকোর্ট। ঠিক আছে, নেক্সট বলেছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিফোর দ্য কারেন্ট অকুপেন্ট চিফ জাস্টিস শরৎ অরবিন্দ বোবডে। এই করার দরকার নেই যে হ্যাঁ সেই সময়কার রেসপেক্টে প্রশ্ন এখানে দিয়েছে, যেটা বললাম এই মুহূর্তে কে আছে 51তম চিফ জাস্টিস, যার নাম হচ্ছে, বলো আমি বলবো না, 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তোমরা লিখে বলো, এই মাত্র বলেছি সঞ্জীব খান্না। এবং তার আগে 50তম চিফ জাস্টিস কাকে রিপ্লেস করছে? ডিওয়াই চন্দ্রচূড়কে রিপ্লেস করছে। ব্যাস এইটুকু মনে রাখলেই মোর দ্যান এনাফ তোমাদের জন্য। নেক্সট, হু ইজ দ্য 46th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? মনে রাখার কোনো প্রয়োজন নেই 46th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিল। ঠিক আছে, নেক্সট, হু ইজ কারেন্টলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ব্যাস এটাই দরকার আমাদের, না সঞ্জীব খান্না হচ্ছে বর্তমান চিফ জাস্টিস। নেক্সট, if the post of president and vice president became vacant, যদি কোনো সময় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুটো পদই খালি হয়ে যায়, ভ্যাকেন্ট হয়ে যায়, then who will act as the president of India? তখন ভারতের রাষ্ট্রপতির ভূমিকা কার দ্বারা পালিত হতে আমরা দেখতে পাবো, কে ভারতের রাষ্ট্রপতির ভূমিকা পালন করবে? আমরা জানি যে ভারতের রাষ্ট্রপতি যদি অ্যাবসেন্ট হয়, তার অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, সে কি করে? তার অফিস চালনা করে ম্যাক্সিমাম কদিন? 6 মাস। তার মধ্যে নতুন ইলেকশন হয়ে যাওয়া চাই, নতুন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়ে যাওয়া চাই। এবার যদি কোনো সময় এই ধরনের দুর্বিপাক আসে যে হ্যাঁ ভাইস প্রেসিডেন্টও অনুপস্থিত, ভাইস প্রেসিডেন্টও মারা গেছে কোনো কারণে, কোনোভাবে হয়ে থাকবে, তখন সেই পদ কে সামলাবে? তখন সেই পদ সামলাবে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এক প্রেসিডেন্ট, তিনি অফ, তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট, তিনিও অফ, তখন কে? সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে পদ সামলাবে। এবার তোমাদের প্রশ্ন মনে কি তৈরি হচ্ছে জানি, বলো সিজেআই অফ, এও মারা গেছে, তখন তার পরিবর্তে কে সামলাবে? নেক্সট সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সেকেন্ড যে সিনিয়র মোস্ট যে আছে সে হবে। বলো সেও যদি অফ হয়, তাহলে নেক্সট সিনিয়র মোস্ট জাজ, সেও যদি অফ হয়, নেক্সট সিনিয়র মোস্ট জাজ। এরকম করে আমাদের আছে কতগুলো? 33খানা সিনিয়র মোস্ট জাজ আছে তো, কাকে বাদ দিয়ে? সিজেআই কে বাদ দিয়ে তো 33খানা আছে, এরকম পরপর বসতে থাক। ঠিক আছে, চলো
এই ধরনের যদি কোনো সময় মহামারী বা কিছু হয়ে যায় তবেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। বলো, which of the following high courts has the largest jurisdiction in the country? কোন হাইকোর্টের কাছে লার্জেস্ট জুরিসডিকশন আমরা দেখতে পাই, অর্থাৎ কোন হাইকোর্ট সবথেকে বেশি স্টেটের মামলা সামলায়। ওই যে বললাম হাইকোর্ট প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো, এমন তো কোনো ম্যান্ডেটরি নয়। কোন একটা বিশেষ হাইকোর্ট যে একই সাথে দুটো স্টেটের মামলা সামলায়, বা তিনটে স্টেটের একটা কমন হাইকোর্ট আমরা দেখতে পাই। তাহলে কোন হাইকোর্টটা, নিম্নলিখিত কোন হাইকোর্টটা সব থেকে বেশি স্টেটকে সামলাচ্ছে? গুয়াহাটি হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট নাকি এলাহাবাদ হাইকোর্ট? বলো অ্যান্সার কি হবে? গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্ট একই সাথে, গুয়াহাটি কোথায়? আসামে। তাহলে আসামের মামলা তো দেখছি, তার সাথে অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং নাগাল্যান্ড। বোঝা গেল? মোট 4টে স্টেটের মামলা কোথায় দেখছে না? গুয়াহাটি হাইকোর্ট। তাহলে গুয়াহাটি হাইকোর্টের সব থেকে লার্জেস্ট জুরিসডিকশন আমরা দেখতে পাই। ক্লিয়ার? এবং এর সিট মানে হাইকোর্টের অফিসটা কোথায় বসছে? গুয়াহাটিতে। ক্লিয়ার? সেই হিসাবেই নাম হয়েছে গুয়াহাটি হাইকোর্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 একদম প্রথমের একদম ফ্যাকচুয়াল ডাটা থেকে প্রশ্ন দিয়েছে। দ্য আর্টিকেল ইন পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কত থেকে কত আর্টিকেল ডিসক্রাইব করছে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার অফ জুরিসডিকশন এন্ড প্রসিডিওর অফ দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ পার্ট 5 এর মধ্যে তো সুপ্রিম কোর্ট রিলেটেড কথা আছে, এর সাথে কত থেকে কত আর্টিকেলের মধ্যে আছে? শুরুতেই বললাম আর্টিকেল 124 থেকে শুরু করে আর্টিকেল 147। কত নম্বর অপশন দেখতে পাচ্ছি? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ, 124 থেকে শুরু করে 147 অব্দি আর্টিকেল। ক্লিয়ার আছে সমস্ত কিছু? বলো, ক্লাস কি কোনোভাবে ভালো লাগছে নাকি ওই চলছে? বলো কি বলেছে? বলেছে দ্য সুপ্রিম কোর্ট ডেলিভার্ড অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন। সুপ্রিম কোর্ট একটা ইম্পর্টেন্ট ডিসিশন দিয়েছিল জানুয়ারি 2017, অ্যাকর্ডিং টু হুইচ পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পলিটিশিয়ান ক্যান নট ডু দ্য ফলোয়িং। অর্থাৎ কোন নেতা বা মন্ত্রী কি করতে পারবে না, কোনো পলিটিক্যাল পার্টি নেতা মন্ত্রী কোনো পলিটিশিয়ান হোক বা কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কি করতে পারবে না, এই সংক্রান্ত একটি প্রশ্ন দিয়েছে। প্রথম স্টেটমেন্ট দিয়েছে কলিং দ্য পুলিশ ইন দ্য ইভেন্ট অফ আনরেস্ট অ্যান্ড রাইটস। বলেছে যখন কোনো জায়গায় দাঙ্গা বিবাদ বেঁধে যাবে তখন কোনো নেতা বা কোনো পার্টির পক্ষ থেকে পুলিশকে ফোন করতে পারবে না। এটা একটু কিরকম আংবাং প্রশ্ন লাগছে, মানে কথা লাগছে, এটা কোনদিন হয় নাকি? 2 নম্বর, সিকিং ভোটস বেসড অন কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ন এবং ল্যাঙ্গুয়েজ। নাকি সেই নেতা ভোট চাইতে পারবে না কিসের গ্রাউন্ডে? না কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে বেস করে, বা হ্যাঁ আমরা মুসলিমদের জন্য এই করে দেবো, আমরা হিন্দুদের জন্য এই করে দেবো, আমাকে ভোট দাও তাহলে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নের উপর বেস করে, কোনো একটা পার্টিকুলার জাতির উপর বেস করে, বা যারা এই ভাষায় আমরা বাঙালির জন্য কাজ করব, কোনো একটা বিশেষ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে ভোট চাওয়ার অধিকার নেই। এটা কি স্টেটমেন্ট কারেক্ট লাগছে? চলো বলো, তোমরা বিবেচনা করো, ডাউটের মধ্যে রাখলাম। নাকি টু গেট ভোটস বাই ডিসরাপ্টিং ট্রাফিক, টু গেট ভোটস, ভোট পেতে পারে বাই ডিসরাপ্টিং ট্রাফিক, ট্রাফিককে ডিসরাপ্ট করে। এটাও এর সাথে কোনো যুক্তিযুক্ততা আমি পাচ্ছি না। ডিসপ্লেইং ভোটার সাইন, সে ভোটার সাইনকে ডিসপ্লে করতে পারবে না। অর্থাৎ আমি বিজেপির নেতা, আমি বিজেপির লোগো দেখাতে পারবো না? আরে সবসময় দেখবে বুকে ব্যাচ লাগানোই থাকে, থাকে কি থাকে না? তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। কোন নেতা বা মন্ত্রী কি করতে পারবে না, পার্টিকুলার কোনো জাতিকে ইস্যু করে, কোনো ধর্মকে ইস্যু করে, কোনো ল্যাঙ্গুয়েজকে ইস্যু করে ভোট চাইতে পারবে না, তাহলে তার ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা কোথায় বলা আছে? সেকশন 123-এ বলা আছে, 123-এর ক্লজ 3 তে বলা আছে। কিসের না? রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এর সেকশন 123 ক্লজ 3 তে বলা আছে। কি বলা আছে? নো পলিটিক্যাল পার্টি অর পলিটিশিয়ান could appeal for votes on the basis of caste, religion, community or language, এইগুলোর উপর বেস করে ভোট চাইতে পারবে না। বোঝা গেল? নেক্সট কি বলেছে? টু এলিজিবল অ্যাজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে এ পারসন মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, একজন ব্যক্তির অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার, অফ ওয়ার্কিং ইন হাইকোর্ট, হাইকোর্টেতে ফর এ মিনিমাম পিরিয়ড অফ, মিনিমাম হাইকোর্টেতে কত বছরের অভিজ্ঞতা লাগবে তবে সে সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে। এবার এখানে হাইকোর্টেতে 2 রকমের অভিজ্ঞতা হয়। হাইকোর্টেতে এখানে বলেনি কি হিসাবে, যদি হাইকোর্টের অ্যাজ এ জাজ হিসাবে অভিজ্ঞতা হয় তাহলে মিনিমাম 5 ইয়ার্স, 5 বছর তাকে জাজ হিসাবে হাইকোর্টে কাটাতে হবে। যদি হাইকোর্টেতে অ্যাজ অ্যান অ্যাডভোকেট
অ্যাডভোকেট হিসাবে তার অভিজ্ঞতা লাগে, তাহলে সেই ধরো হাইকোর্টে সে জাজ নয়, সে অ্যাডভোকেট হিসাবে কাটিয়েছে হাইকোর্টে, তাহলে কত বছর লাগবে? সেক্ষেত্রে 10 ইয়ার্স এর অভিজ্ঞতা আমরা দেখতে পাবো। তাহলে কোন একটা হাইকোর্টে 10 ইয়ার্স এর অ্যাডভোকেট অথবা অথবা এখানে কিন্তু অর আছে, অথবা দুটোই কিন্তু নয়, অথবা অ্যাজ এ জাজ হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকলে তাহলে সে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য এলিজিবল, যোগ্য হবেই বলছি না, যোগ্য। তাহলে অ্যান্সার কি হবে? মিনিমাম এজ এখানে 5 ইয়ার্স। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার সমস্ত কিছু? বলো 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 বলো। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলেছে, হু ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাডহক জাজ অফ সুপ্রিম কোর্ট ফর টেম্পোরারি পিরিয়ড। ওই যে অ্যাডহক জাজ হিসাবে কোন ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা যেতে পারে? সুপ্রিম কোর্টের অ্যাডহক জাজ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা যেতে পারে? অ্যাডহক মানে অ্যাডিশনাল ডিউটি, এক্সট্রা কাজ, অ্যাডিশনাল ডিউটি হিসাবে পালন করতে হচ্ছে সুপ্রিম কোর্টেতে। কি পিরিয়ডের জন্য? টেম্পোরারি, কোন একটা পার্টিকুলার কাজের জন্য, টেম্পোরারি পিরিয়ডের জন্য। তাহলে কাকে তুলবে? হাইকোর্টের জাজকে তুলবে, হ্যাঁ কিনা? কোন একটা হাইকোর্টের জাজকে কি করা হয়? অ্যাডহক জাজ অফ সুপ্রিম কোর্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। অবশ্যই তার আগে সেই জাজ যে হাইকোর্টেতে কাজ করছে সেই হাইকোর্টের চিফ জাস্টিস যিনি আছেন তার সাথে পরামর্শ নিতে হবে, তারপর প্রেসিডেন্টের সাথে আলোচনা করতে হয়, দিয়ে সিজিআই যিনি আছেন তিনি অ্যাপয়েন্ট করবেন তাকে অ্যাডহক জাজ অফ সুপ্রিম কোর্ট হিসাবে। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার সমস্ত কিছু? বলো ছোট্ট অ্যান্সার দাও। নেক্সট প্রশ্নে আমরা যাই। কোশ্চেন নাম্বার 14 বলেছে, হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ? জাজেসের রিটায়ারমেন্ট এজ কিসের? সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের জাজেসের রিটায়ারমেন্ট এজ কত? এই প্রশ্ন থেকে দেখো সাল বেশি হয়ে গেছে। 2019-এ পড়েছে, 16-তে দুটো শিফটে পড়েছে, আচ্ছা 16-তে আরেকটা শিফট, 3টে শিফটে পড়েছে, 17-তে পড়েছে, তাহলে কতবার পড়েছে? 65 ইয়ার্স এখানে হবে অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, প্রশ্নটার ইম্পর্টেন্স পাবো। একদম স্যামুয়েল সঠিক উত্তর। 615 কি বলেছে? অ্যান্সার দাও। বলেছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হু হ্যাজ দ্য ডিজিগনেশন, আচ্ছা ডিজিগনেশন নয়, ডিস্টিংশন অফ সার্ভিং অ্যাজ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা বলেছে ভারতের কোন চিফ জাস্টিসের এই অভিজ্ঞতা আছে বা এই ডিস্টিংশন আছে, সে ভারতের প্রেসিডেন্ট হিসাবেও কাজ করেছে, ভাইস প্রেসিডেন্ট হিসাবেও কাজ করেছে। তাহলে একই সাথে 3টে পোস্ট হোল্ড করার ডিজিগনেশন কার আছে? কোন চিফ জাস্টিসের? নিজে চিফ জাস্টিস তো বটেই, তার সাথে অ্যাজ এ প্রেসিডেন্টও বটে, অ্যাজ এ ভাইস প্রেসিডেন্টও বটে। ঠিক, অ্যান্সার কি হবে? না, এম হিদায়তুল্লাহ অ্যান্সার হবে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার দেখতে পাবো। এম হিদায়তুল্লাহ ভারতের 11th চিফ জাস্টিস হিসেবে কাজ করেছেন 1968 থেকে শুরু করে 1970, এই 2 বছর। ঠিক আছে, জানো এই সময় তোমার আগেই বলেছি প্রেসিডেন্টের অনুপস্থিতি, প্রেসিডেন্ট যদি মারা যায় তাহলে তারপর ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতি যদি দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি হিসেবে পালন করে? প্রেসিডেন্ট হিসেবে ডিউটি পালন করে। ঠিক আছে, তো অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে কাজ করেছিলেন কত না, এই 1969 থেকে 1924 এই অবধি। আবার 6th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবেও তিনি কাজ করেছেন। তাহলে একই সাথে 3টে পোস্ট, 3টে ডেজিগনেশন এখানে হোল্ড করতে আমরা দেখতে পাচ্ছি এম হিদায়তুল্লাহ। অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বলো নেক্সট। স্টেটমেন্ট এবং রিজন থেকে প্রশ্ন দিয়েছে, চলো প্রথম স্টেটমেন্ট আমরা পড়বো, তারপর রিজনটা পড়বো। স্টেটমেন্ট কি বলেছে? বলেছে দ্য জুডিশিয়ারি ইন ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ। জুডিশিয়ারি সিস্টেম এক্সিকিউটিভ বডি থেকে ইন্ডিপেন্ডেন্ট। অবশ্যই স্টেটমেন্ট কারেক্ট, অপশন এ স্টেটমেন্ট অবশ্যই কারেক্ট। এর কারণ রিজন কি দিয়েছে? বলেছে দ্য জুডিশিয়ারি সাপোর্টস দ্য গভর্নমেন্ট অ্যান্ড হেল্পস দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইটস প্ল্যান। জুডিশিয়ারি কি কোনোভাবে সরকারের প্ল্যানকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সাহায্য করে? অ্যান্সার তো না, বরঞ্চ সরকার যে সমস্ত প্ল্যান নিয়ে আসছে সেই প্ল্যানের উপর চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করে। সেই প্ল্যান তোমার আমার ফান্ডামেন্টাল রাইটস সেই প্ল্যানের দ্বারা ব্যাহত হচ্ছে নাকি সেটা দেখার কাজ করে, বা সরকার যে প্ল্যান যে ল আনলো সেই লটা কেউ ভঙ্গ করছে নাকি, কেউ ব্রেক করছে নাকি, বা ব্রিচ অফ ল হচ্ছে নাকি সেটা দেখার কাজ করে। তাহলে রিজন কারেক্ট নয়, কিন্তু এ অবশ্যই ট্রু। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ ইজ ট্রু বাট আর ইজ নট, আর ইজ রং। বলো অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার সমস্ত কিছু? ঠিক আছে, বলো। একদম সনদ সঠিক উত্তর দিয়েছো। নেক্সট 617 বলেছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ রিলেশন টু দ্য সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000 এত
there will be a fixed court of India which will include the Chief Justice of India and dash will be the number of other judges. কি বলেছে 2008 এর সময়কারের কথা বলছে 2008 এর সময়ের কথা বলছে আচ্ছা দেখো মানে জানতে চেয়েছে যে কজন একজন অবশ্যই সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার সাথে কতজন আদার্স জাজেস ছিল কোন সময়ের কথা বলেছে এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2008 এটাকে বাড়িয়ে কত করা হয়েছিল আদার্স জাজেস এই মুহূর্তে তো কত না 33 প্লাস 1 কিন্তু 2008 এর সময় এটাকে কত করা হয়েছিল সেটা জানতে চেয়েছে যখন শুরু হয়েছিল তখন কত ছিল 7 প্লাস 1 ছিল 7 জন আদার জাজেস এবং একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা 2008 এর সময় জানতে চেয়েছে 2008 বলো দেখি কে মনে রেখেছো বলো অ্যানসার কি হবে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসে না তবু একটা আইডিয়া করে দিতে পারো বলো হ্যাঁ আইডিয়া করে তোমাদের সঠিক উত্তর আসছে 30 ঠিক আছে বেশি দিনের পুরনো তো নয় অ্যান্সার হবে 30 অর্থাৎ 30 প্লাস 1 এর কথা বলা হচ্ছে এখানে ঠিক আছে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার বলো নেক্সট 18 নম্বর কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হু হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার দ্য জাজেস অফ এ হাইকোর্ট একটা হাইকোর্টের জাজকে ট্রান্সফার করে দেওয়ার ক্ষমতা অর্থাৎ একটা হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে ট্রান্সফার করার ক্ষমতা কার কাছে থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে প্রাইম মিনিস্টারের কাছে প্রেসিডেন্টের কাছে নাকি এনি জাজ অফ দ্য সুপ্রিম কোর্টের যে কোনো জাজেস চাইলে হাইকোর্টের কোনো জাজকে ট্রান্সফার করে দিতে পারে বলো কোন স্টেটমেন্ট এখানে আমরা কারেক্ট দেখতে পাবো কার কাছে ক্ষমতা থাকবে কে সুপ্রিম কে আছে সবথেকে উপরে কে আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইনি একমাত্র ট্রান্সফার করতে পারেন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আচ্ছা বল বলেছে বাই হুম দ্য লেজিসলেটিভ রিডান্ডেন্সি অফ স্টেট অ্যাসেম্বলি অ্যান্ড পার্লামেন্ট এক্সামিন বাই হুম কার দ্বারা লেজিসলেটিভ রিডান্ডেন্সি অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি অ্যান্ড পার্লামেন্ট এক্সামিন অর্থাৎ বলেছে যে লেজিসলেটিভ রিডান্ডেন্সি কথার মানে কি যে ল এর উপরে ল মানে যে কোনো ল বানিয়ে দেওয়া অর্থাৎ ল এর ক্ষেত্রে মানমানি করা ঠিক আছে ওই যে বললাম যে এমন কিছু ল বানিয়ে দিল কাল থেকে অমুক করা যাবে না তুসুক করা যাবে না সেটা যেহেতু আমার ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হোক কিছু এসে যায় না ল তো বানাতে পারে যার মেজরিটি আছে পার্লামেন্টে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যার মেজরিটি আছে সে মেজরিটি ভোটে পাস করানো নিয়ে ব্যাপার ঠিক আছে সেখানে তো আর দেখা হয় না যে হ্যাঁ এটা কারো জুডিশিয়াল কারো এথিক্সের এগেইনস্টে যাচ্ছে কি যাচ্ছে না কারো ফান্ডামেন্টাল রাইটস এগুলো দেখা হয় না তো এটা দেখার কাজ কে করে সুপ্রিম কোর্ট দেখার কাজ করে তো কাকে কাজে লাগিয়ে করে জুডিশিয়াল রিভিউ বলে এই প্রসেসটাকে অপশন সি ঠিক আছে এবং এর জন্য আর্টিকেল বলেছিলাম কত আর্টিকেল 13 এর দ্বারা সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে যে কোনো লকে পুনরায় রিভিউ করার এই ক্ষমতায় কি বলা হয় জুডিশিয়াল রিভিউ বলা হয় ঠিক আছে এই ক্ষমতায় কি বলা হয় জুডিশিয়াল রিভিউ বলা হয় ক্লিয়ার আছে তোমরা সঠিক উত্তর দিয়েছো বলো নেক্সট আচ্ছা এই ছিল টোটাল সমস্ত সুপ্রিম কোর্ট অর্থাৎ দ্য জুডিশিয়ারি বা দ্য জুডিশিয়াল বডি অফ ইন্ডিয়া এই রিলেটেড যা সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে যা জিজ্ঞেস করেছে রেলওয়ে সমস্ত আজকের ক্লাসে আমি কমপ্লিট করানোর চেষ্টা করলাম মানে কমপ্লিট করালাম চলো ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে তোমরা লিখবে তোমাদের ফিডব্যাক জানাবে খারাপ লাগলেও ফিডব্যাক তোমরা জানাবে ভালো লাগলেও ফিডব্যাক তোমরা জানাবে এইটারই একমাত্র অভাব চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও পরবর্তী ক্লাসগুলোতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো ক্লাস এই পর্যন্তই জয় হিন্দ